নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কিস্তির টাকা পরিশোধ করার পরও নিস্তার নেই গ্রাহকদের সিউড়িতে। সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা বোলপুর শহরে। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বোলপুরের লায়েক বাজারে। ৭৫ বছর পূর্তি উৎসব বীরভূমের গোহালিয়ারা উদয়ন সংঘের। এক অবাক কাণ্ড বীরভূমে। ব্যাংক থেকে লোন নেওয়ার পরে লোন শোধ করার পর মিলছে না নো ডিউ সার্টিফিকেট। তারপরেও লোন শোধ না করার ব্যাংকের চিঠি বাড়িতে এসে হাজির হচ্ছে। ব্যাংকের থেকে থানাতে লোন না শোধ করার অভিযোগও জানানো হচ্ছে। প্রায় ৩০ থেকে ৪০ জন গ্রাহকের সাথে ঘটেছে এই ঘটনা বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। জানা গিয়েছে ২০২২ থেকে ২০২৪ সালে ওই ব্যাংক থেকে বেশ কিছু গ্রাহক বিভিন্ন ক্ষেত্রে ওই ব্যাংক থেকে বিভিন্ন অঙ্কের টাকা লোন নেন। তারা টাকা পরিশোধও করে দেন কিস্তির। তাদের মধ্যে অনেকেই নো ডিউ সার্টিফিকেটও পেয়ে যান। কিন্তু ইতিমধ্যেই তাদের নামে বাড়িতে পৌঁছেছে লোনের টাকা শোধ না করার ব্যাংকের চিঠি। গ্রাহকরা ব্যাংকে গিয়ে জানতে পারেন আসল রহস্য। ওই সময় ওই ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন তাদের কিস্তির টাকা ঢুকেছে ভুয়ো অ্যাকাউন্ট জালিয়াতি করে ওই সমস্ত গ্রাহকদের কিস্তির টাকা আত্মসাৎ করেছেন তৎকালীন ম্যানেজার। প্রায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। গ্রাহকদের দিয়েছেন ভুয়ো নো ডিউ সার্টিফিকেট। ইতিমধ্যে ওই ব্যাংকের শিলিগুড়ি জোনাল অফিস থেকে ওই ম্যানেজারের নামে এফআইআর করা হয়েছে। প্রশ্ন হলো, একই গ্রাহকের নামে শ্যাডো অ্যাকাউন্টের ঘটনা কি নজরে আসেনি রিজার্ভ ব্যাংকের সিস্টেমে? শ্যাডো অ্যাকাউন্ট বন্ধও করা হয়, কিন্তু ততদিনে কিস্তির পুরো টাকাটাই ওই ম্যানেজার আত্মসাৎ করে নিয়েছেন। এদিন স্ত্রীর নামে ব্যবসায়িক লোন নেওয়া কল্যাণ ব্যানার্জি জানান, আমাদের এখন যে সমস্যা, আমার ব্যক্তিগত যে সমস্যাটা সেটা হচ্ছে আমার গত ১ বছর আগে আমার ইউকো ব্যাংকের একটা লোন নেওয়া ছিল। সেই লোনটা আমি শোধ করি ৪/৭/২০২৪। ৪/৭/২০২৪ শোধ করার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে এনওসি নো ডিউ সার্টিফিকেট দিয়ে দেয়। তারপরেও সেখানে দেখা যাচ্ছে যে ৪/৭ পরে ঠিক মাসের শেষ দিকে হঠাৎ করে আমার মিসেসের নামে, যার নামে লোন ছিল, আমার একটা বিজনেস লোন ছিল ২ লাখ টাকা। ২ লাখ টাকার মধ্যে আমি শোধ করি টোটাল অ্যামাউন্টটাই। তো সেখানে দেখা যাচ্ছে যে আমার এনওসি বা নো ডিউস থাকা সত্ত্বেও, ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও একটা এফআইআর লঞ্চ হয়ে যায়। আমার যে উকিল সে হাসছে যে এনওসি থাকা সত্ত্বেও কী করে একটা এফআইআর তৈরি হয়। এবার ধরুন, আমরা প্রথমত হচ্ছে সাধারণ বাড়ির লোক, দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাতে আমাদের একটা সম্মান আছে, ৩ নম্বর হচ্ছে সামাজিক অর্থনৈতিক সব দিক থেকে আমাদের এই এফআইআরের ডেটে যাওয়া, ব্যবসা ছেড়ে দিয়ে এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। এবং বাড়িতে মা অসুস্থ, স্ত্রী অসুস্থ, সেই জায়গা থেকে এরকমভাবে ব্যাংক কর্তৃপক্ষ যদি এরকমভাবে এফআইআর করে দেয় তাহলে আমাদের পক্ষে মুশকিল। এবং ব্যাংক কর্তৃপক্ষ এই আমরা আজকে এসেছিলাম যে এইখানে এই যে লোনটা হয়েছে তার যে এফআইআর হয়েছে সেই এফআইআরটা উইথড্র করার জন্য। আজকে শিলিগুড়ি জোনাল অফিস থেকে এক কর্মকর্তা এসছেন, কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা না করেই সরকারি পয়সাতে উনি বিভিন্ন ব্রাঞ্চ ঘুরছেন। কিন্তু সরকারি পয়সাতে বিভিন্ন ব্রাঞ্চ ঘোরা সত্ত্বেও আমাদের মতন এই কাস্টমারদের উনি মিট করলেন না, উনি চলে গেলেন। আমরা এখানে এটা হয়েছিল বিকাশ ভারতীর সময়, মিস্টার বিকাশ ভারতী। এটা ওই আপনার 2022-23 লোনটা হয়েছিল। এটা ধরুন ব্যাংকের ইন্টারনাল ব্যাপার, সেটা ক্ষেত্রে আমি যে কাস্টমার সেটা আমি কিছু বলতে পারবো না, কারণ আমার সামনে আমি কিছু দেখিও নেই বা আমি জানিও না। একদম সমস্ত নথি দিয়ে ইনকোয়ারি হয়েছে, সমস্ত কিছু হয়েছে। আমার লোনটা ফ্রড ডিক্লেয়ার হয়ে গেল এবং এনওসি হাতে। কি বলবেন? আমার একটাই অনুরোধ যে আমি জানতে চাই ব্যাংক কর্তৃপক্ষের কাছে, বর্তমান ব্যাংক কর্তৃপক্ষ যে আছে তাকে জানতে চাই যে কবে নাগাদ আমাদের এই এফআইআর এর যে কেসটা স্টার্ট হয়েছে সেই কেসটা উইথড্র হবে। এফআইআর হওয়ার আগেই মিনিমাম 20 ডেজ আগে আমি শোধ করেছি। 20 ডেজ আগে আমার শোধ হয়েছে।
আমার নাম হচ্ছে কল্যাণ ব্যানার্জি। আপনি কোথায় লোন নিয়েছিলেন? আমার ইউকো ব্যাংকের লোন ছিল, ইউকো ব্যাংক পুরন্দরপুর ব্রাঞ্চের লোন ছিল, এবং আমার মিসেসের নামে লোন ছিল শ্রাবণী ব্যানার্জির নামে, সেটা আমি শোধ করে দিচ্ছি। তাও কেস হয়েছে। অন্যদিকে যার ভাইয়ের নামে 15 লক্ষ টাকা লোন পরিশোধ হয়ে গিয়েছে, তার দাদা মোহাম্মদ ফিরোজ মণ্ডল বলেন, আর ভাই বেকার, ও কত সালে, ওটা 2022 সালে একটা ঋণের অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেখানে 15 লাখ টাকা আমাকে ঋণ দেয়। ঋণ দেওয়ার পরে সেই টাইমে যিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী, উনি যে লোনটা মানে লোন শোধ দেওয়ার লোন যে আমাদেরকে দিয়েছিলেন, হ্যাঁ, সেই লোন শোধ দেওয়ার মানে উনি যে কুকীর্তি করে গিয়েছেন, আমাদেরকে লোন দিয়ে গিয়েছেন, সমস্ত পেপারস দেখে আমাদেরকে লোন দিয়েছিলেন। লোন আমি পেপারস অনুযায়ী আমাকে লোন ব্যাংক কর্তৃপক্ষ দিয়েছিলেন, এবং সেই লোন দেওয়ার পরে আমি জানতে পারি যে এই লোনগুলো নাকি ফ্রড হয়েছে। সেই ম্যানেজারের দায়, আমরা বেকার ছেলে, আমরা লোন নিয়ে ব্যবসা করি, ব্যবসাও করছি, যে 15 লাখ টাকা ঋণ আমি পেয়েছিলাম। তারপরে যখন আমাকে ভার্বালি বললেন ম্যানেজারবাবু যে আপনার লোনটা ফ্রড হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এসে টাকা অ্যাকাউন্টে জমা করি, এবং একটা চিঠি করেছিলাম যে আমি টাকা শোধ দিয়ে দিয়েছি, আমার লোনটা ক্লোজ করা হোক। ভার্বালি কথা হয়েছিল ম্যানেজারের সাথে, তখনকার ম্যানেজার। তারপরেও আমার নামে এফআইআর করা হয়। এফআইআর করার পরে আমার ফ্যামিলিগত আমার ভাইয়ের সঙ্গে একটা প্রতিদিন ও আত্মহত্যা করতে দিচ্ছে, বিষ খেতে দিচ্ছে, যে আমার নামে এফআইআর হয়েছে। আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমরা এই ঝোড় ঝামেলাতে থাকি না। এই ঋণের কারণে আমার ভাই 2বার সুসাইড করতে গিয়েছে। তারপরে আমি জমি জায়গা বিক্রি করে আমার ব্যবসা প্রায় বন্ধ অবস্থায়, তাও আমি টাকা জোগাড় করে আমি ব্যাংকে জমা করেছি। কিন্তু ব্যাংকে জমা করার পরেও ব্যাংক এখনো পর্যন্ত আমার ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করছে না। একবারে আমি ক্লোজ করা চিঠি 2024 সাল থেকে দিয়েছি। 24 সালের পরে এখন 25 সালে আমার কাছে আবার 1,20,000 টাকা চাই, যে ওই অ্যাকাউন্ট ক্লোজ করতে গেলে 1,20,000 দিতে হবে। আমি 1,20,000 দিলাম, তবুও আমার অ্যাকাউন্ট এখনো ক্লোজ করছে না। আমি প্রায় 1 মাস থেকে ঘোরাঘুরি করছি ব্যাংকের দরজায়, কোনো ব্যাংকের ম্যানেজার বলুন আর ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদ উত্তর পাচ্ছি না। এই অবস্থায় যদি আমার ভাই কোনো অ্যাক্সিডেন্টলি মৃত্যু মানে সুসাইড করে, এর জন্য দায়ী থাকবেন এই ব্যাংক কর্তৃপক্ষ। কি নামে ছিল লোনটা? এহসানুল হাসিব। কি জন্য নেওয়া হয়েছিল? ইলেকট্রিক ব্যবসা, আমরা ইলেকট্রিকের কন্ট্রাক্টর, আমাদের ইলেকট্রিকের ব্যবসা আছে, এখনো আছে, বর্তমানে 2-3বার ইন্সপেকশনও হয়েছে, ব্যাংক ম্যানেজার গিয়ে দেখে এসেছেন ব্যবসা। তুমি কি বলছেন এই ম্যানেজার? ম্যানেজারের কাছে কোনো উত্তর নাই, উনি শুধু বলছেন আমার শিলিগুড়ি যা করবে। শিলিগুড়ির সঙ্গে কথা বলে আমি সেদিন 12 লাখ টাকা 10 লাখ টাকা জমা দিলাম, যে আমার ক্লোজ করে দেওয়া হোক। এই ব্যাংকটাতে মনে হচ্ছে দালাল চক্রে পুরো ব্যাংকটা অবস্থা খারাপ। এই ব্যাংকে যদি আমি যদি আগে বুঝতাম, এই ব্যাংকে আসতাম না। এ তো পুরোপুরি ঠকে আছি। আমি তো ব্যবসা করতে পেলামই না, ওই টাকা নিয়ে ব্যবসা করতে পেলাম না, অথচ যেদিন থেকে টাকাটা নিয়েছি সেই দিন থেকে মানসিক যন্ত্রণাতে ভুগছি। এদিকে কেস, ধরুন আমরা একটা ভালো পরিবারের ছেলে, আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বেকারদের জন্য লোনের ব্যবস্থা বিভিন্ন রকম সাইডে করে রেখেছেন ব্যাংকের এতে। তাতেও যদি আমাদের এই অবস্থা হয়, আমরা দরকার হলে মানবিক মুখ্যমন্ত্রীকে চিঠি করবো। হ্যাঁ, এখানে এসে তো শুনলাম অনেক ঝাঁঝালা। হ্যাঁ, প্রচুর। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ফিরোজ মন্ডল। আমার নাম ফিরোজ মন্ডল। হ্যাঁ, আমি আমার ভাই ইন্টারনেট ভাই, আমি ওর দাদা। পাশাপাশি বর্তমান ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার শীর্ষেন্দু বাগ জানান, আমার ব্রাঞ্চে জয়েনিং করার আগে
আগের কিছু ম্যানেজাররা কিছু টাকার নয়ছয় করেন এবং তার জন্য আমাদের ইন্টারনাল ইনভেস্টিগেশনও ব্রাঞ্চ থেকে করা হচ্ছে এবং সেই সময়কার তৎকালীন ম্যানেজারদের কিছু বিকাশ ভারতী, রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক, এদেরকে মেনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে। তো কিছু সমস্যার জন্য আমাদের ব্রাঞ্চে বেশ কিছু অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্টগুলো রিজার্ভ ব্যাংক এবং আমাদের যে হেড অফিস আছেন, তো অ্যাকাউন্টগুলো ওনারা ফ্রড ডিক্লেয়ার করেন এবং আমাদের সেই অ্যাকাউন্টগুলো আমাদের সিউড়ি পুলিশ স্টেশনে আমাদের যে আগের জেডএম স্যার ছিলেন বিনোদ স্যার, তিনি সেই অ্যাকাউন্টগুলোকে থানাতে এফআইআর করা হয়। তো এখন আজকের যে সমস্যাটা হয়েছে, আমাদের একজন কাস্টমার আছেন, তিনি তার অ্যাকাউন্টটা এফআইআর হয়েছে, এফআইআর হওয়ার পরেও তিনি সম্পূর্ণ টাকা জমা দিয়েছে এবং উনি দাবি করেছিলেন যে আমার অ্যাকাউন্টটা যেহেতু সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে তাই অ্যাকাউন্টটাতে আমার এনওসি দেওয়া হোক এবং আমার যে এফআইআরটা করা হয়েছে সেটা উইথড্রল করা হোক। তার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জোনাল অফিস শিলিগুড়িতে আমরা অলরেডি চিঠি করেছি এবং ঊর্ধ্বতন আধিকারিকের সাথেও অনেকবার কথা বলেছি যাতে আমাদের ওনার এনওসি দেওয়া হোক এবং এফআইআরটা যাতে তোলা হোক। কিন্তু করার পরেও ওনারা অনেকদিন ধরে সময় নিচ্ছে, তার জন্য আজকে ওনারা খুবই ক্ষিপ্ত এবং আজকে আমাদের জোনাল অফিস থেকে একজন স্যার এসেছিলেন, তো তিনিও ব্যাপারটা দেখেছেন কিন্তু সদুত্তর পাননি বলে ওনারা আমাদের আজকে ব্রাঞ্চে এসছেন এবং একটা হই হট্টগোল, একটা ঘেরাও সিচুয়েশন তৈরি হচ্ছে। হ্যাঁ, আমাদের আমরা একটা আছে যে ওনাদের অ্যাকাউন্টটা ক্লোজ করার পরেও অ্যাকাউন্টটাতে এনওসি দেওয়া হয়েছে, এটা আমরা অলরেডি আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে জোনাল অফিস শিলিগুড়ি তার সাথে আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি। তো ওনাদের বক্তব্য ছিল যে অ্যাকাউন্টটাতে সমস্যা আগে ছিল, সে অ্যাকাউন্টটা ফ্রড ডিক্লেয়ার হয়ে যেহেতু গেছে, তো অ্যাকাউন্টটা ক্লোজ করার পরেও ব্যাংক থেকে এফআইআর করতে হবে, তাই অ্যাকাউন্টটাতে এফআইআর করা হয় এবং উনি এখনো এফআইআর এর মধ্যেই আছে, ওনার এখনো এফআইআর চলছে। স্যার, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জোনাল অফিস শিলিগুড়ির আদেশ অনুসারে হয়েছে, এটা ওনাদের যে লিগাল অফিসার আছেন তারাই এটা ঠিক করেছেন এবং সেই সময়কার যিনি তৎকালীন স্যার ছিলেন তাদের নির্দেশেই এটা হয়েছে। কারণ এফআইআর, আমি বলি স্যার, এফআইআর যেটা হয়েছে সেটা ব্রাঞ্চ ম্যানেজারের কোনো পাওয়ার থাকে না, এফআইআর যেটা হয় সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাওয়ারেতেই হয়। তো আমাদের যে এফআইআর হয়েছে সেটা জোনাল অফিস শিলিগুড়ি স্যার যিনি আছেন তার পাওয়ারই এগুলো হয়, ব্রাঞ্চ লেভেলের এটা ভূমিকা নেই। এরকম কতজন গ্রাহকের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে? স্যার, মোটামুটি 30-40 জন গ্রাহকের সাথে এই এফআইআরটা হয়। লোনগুলো কিভাবে শুরু হয়েছিল, কি লোনের ছিল? লোনগুলো স্যার মাল্টিপল পারপাসে ইস্যু হয়েছিল, যেরকম বিজনেস লোন হয়েছিল, কিছু হোম লোন হয়েছিল, এরকমই আছে স্যার। কিছু নিয়ম মেনে কি হয়েছিল? স্যার, সব লোনে নিয়ম মাফিক হয়নি, তো সেই জন্য ব্যাংকের তরফ থেকে যে এফআইআর গুলো আমাদের করা হয়, তো সেই সময়কার যে তৎকালীন ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী, রবি রঞ্জন এবং মুন্নি কুমার রজক, তাদের নামেও ব্যাংক অলরেডি এফআইআর লজ করেছেন এবং সেই সময়ে যার অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে তাদের নামেও ব্যাংক এফআইআর লজ করেছে এবং আমাদের স্টাফের বিরুদ্ধে অলরেডি ডিপার্টমেন্টাল এনকোয়ারি চলছে। এখন এদের কি বলবেন, কি ব্যবস্থা ওনারা সদুত্তর পাওয়ার জন্য বসে আছেন, আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। হ্যাঁ, এখনো কোনো সদুত্তর আমরাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে পাইনি, পেলে আমরা নিশ্চয়ই ওনাদেরকে জানাবো। আর এটা এখন সম্পূর্ণ ইনভেস্টিগেশনের আওতায় আছে, আমাদের ইনভেস্টিগেশন এখনো চলছে, ইনভেস্টিগেশনের পরে এটা ইনভেস্টিগেশন অফিসারই বলতে পারবে। আমার নাম শীর্ষেন্দু বাগ, আপনি ব্রাঞ্চ ম্যানেজার, পুরন্দরপুর শাখা ব্রাঞ্চ ম্যানেজার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। বোলপুর শহরে আজ বুধবার 6 আগস্ট সাত সকালে ঘটে গেল এক পথ দুর্ঘটনা। ব্যস্ততম বোলপুর শহরে এইভাবে দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম দেবনারায়ণ রায়, বয়স 50 বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, বোলপুর বাজারের ভেতরে বেপরোয়াভাবে দ্রুত গতিতে বাস চালানোর জন্য ওই ব্যক্তির অকালে প্রাণ গেল। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন রোডের ওপর টুরিস্ট লজ মোড়ের কাছে। জানা যায়, বাসটি পেছন থেকে এসে ওই লোকটিকে সজোরে ধাক্কা মারে এবং দেবনারায়ণ রায় চাকার তলায় পড়ে যায়। ঘটনাস্থলে ব্যক্তির মৃত্যু হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ প্রশাসন। পুলিশ সঙ্গে সঙ্গে ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখে মৃত বলে ঘোষণা করেন দেবনারায়ণ বাবুকে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বোলপুর মহকুমা হাসপাতালে রাখা আছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা পঞ্চায়েতের 43 এবং 44 নম্বর বুথে আমার পাড়া আমাদের সমাধানের ক্যাম্প আজ বুধবার 6 আগস্ট সকাল থেকে শুরু হয়। এই ক্যাম্পে এলাকার সাধারণ মানুষজন ভিড় জমিয়েছিলেন তাদের সমস্যা সমাধানের জন্য। বুথভিত্তিক এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে এই ক্যাম্প। কেউ এসেছেন জল নিকাশি ড্রেন মেরামতের জন্য, কেউ এসেছেন পাড়া ঢোকার রাস্তা বেহাল, সেটি যাতে দ্রুত মেরামত হয় সেই দাবি নিয়ে। রাস্তায় কোথাও লাইটের প্রয়োজন, আবার কোথাও পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এই প্রকল্প। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে খরচ ধার্য করেছেন। প্রতিটি বুথের সাধারণ মানুষ তাদের এলাকার প্রধান সমস্যাগুলি যাতে এই খরচের মধ্যে করে নিতে পারেন তার জন্য। এবার কোন কাজগুলি আগে করতে হবে তা প্রশাসনের সাথে বসে এলাকার মানুষই ঠিক করে নেবেন। এই ক্যাম্পে আজকে উপস্থিত ছিলেন বোলপুরের বিডিও সহ অন্যান্য আধিকারিক বৃন্দ। এছাড়াও ছিলেন সাধারণ মানুষজন। এদিন বোলপুর শ্রীনিকেতনের বিডিও তার বক্তব্যে জানান, আমাদের পাড়া আমাদের সমাধান, মানুষ কতটা উপকৃত হচ্ছে। আপনি তো বুথে বুথে ঘুরছেন, যাচ্ছেন, শুনছেন, কি বলবেন? মানুষের মধ্যে উদ্দীপনা আছে, তারা নিজেদের কাজের জন্য নিজেরা বলতে পারছেন, এটাই সব থেকে বড় কথা। যে আগামী দিনের প্ল্যান তাদের মুখ থেকে উঠে আসছে, তাদের ভেতর থেকে উঠে আসছে। আমি বিশেষ করে দেখছি সব জায়গাতে মহিলাদের প্রচুর পার্টিসিপেশন হচ্ছে। এখানে আপনারা দেখেছেন যে প্রচুর মায়েরা আসছেন, যারা সাধারণত পঞ্চায়েতের পরিকল্পনার সাথে সাধারণভাবে যুক্ত হন না, তারাও আজকে তাদের কথা বলতে পারছে যে ICDS সেন্টারটাতে কী দরকার, হেলথ সেন্টারটাতে কী দরকার, যেখানে ছোট ছোট শিশুরা যায়, যেখানে গর্ভবতী মায়েদের চেক আপ হয়, সেই সব জায়গাগুলোতে কী দরকার আছে, কোন গ্রাম কোন পাড়াটা থেকে বেরোতে গেলে সেই রাস্তাটার সমস্যা আছে, তাদের সমস্যা হচ্ছে, যেটা তারা অনুভব করছে, সেটা আজকে এসে বলতে পারছে, এটাতে তাদের উন্মাদনা হচ্ছে। এই কাজটা আগামী দিনে আমাদের হবে এবং নিশ্চয়ই তারা যখন নিজেদের কাজটা নিজেরা বলতে পারছে, নিজেদের প্রয়োজনটা, সেই কাজটা যখন বাস্তবায়িত হবে তারা তো উপকৃত হবে না। কত তাড়াতাড়ি এগুলো সমাধান হবে? আমরা তো 3 মাস আমাদের এই পরিকল্পনাটার জন্য সময় দিয়েছে এবং সেই সময় যেটা আমাদের সরকারের যে নির্দিষ্ট ডেডলাইন আছে, ডেডলাইনের মধ্যেই হবে আশা করছি। আপনার নামও বলছি। আমি ভিডিও বোলপুর সত্যি বিশ্বাস। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে জেলার সংঘের ইতিহাসে যেসব সংঘ একসময় দৃষ্টান্ত স্থাপন করেছিল তার মধ্যে অন্যতম বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের গোহালিয়ারা উদয়ন সংঘ। সেই উদয়ন সংঘের 75 বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো গতকাল মঙ্গলবার 5ই আগস্ট। প্রভাত ফেরি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের উপস্থিতি উদয়ন সংঘের 75 বছর পূর্তি অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবন মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী জীবন গোপাল সরকার, সৌমেন রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কার্তিক বাগতি, অমল কোমল পৈতন্ডী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনিক আধিকারিকরা। স্বভাবতই গোহালিয়ারা উদয়ন সংঘের 75 বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে গোহালিয়ারায় মিলন মেলার রূপ নেয়। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।